Hello everyone, Romin English presents one short class on summary writing. আর এই সামারি রাইটিং এ যাওয়ার আগে এই সামারি জিনিসটা কি সেই জিনিসটা অল্প কথায় আমরা একটু বোঝার চেষ্টা করব। সামারির যে বাংলা দুটো আমরা দিয়েছি, একটা হচ্ছে সার মর্ম আর একটা সারাংশ। আর সহজ বাংলা যেটা বলেছি, অনেক কথাকে অল্প কথায় নিজের ভাষায় বুঝিয়ে বলা না, বুঝিয়ে লেখার যে প্রসেসটা সেটা কিন্তু আমরা সামারি বলছি। তারপর আমরা যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, তাহলে আমরা দুটো জিনিস পাবো। আ সামারি ইজ আ ব্রিফ স্টেটমেন্ট অর রিস্টেটমেন্ট অফ মেইন পয়েন্টস। আর একটা পয়েন্ট দিয়েছে, আ শর্ট স্টেটমেন্ট দ্যাট গিভস অনলি দ্য মেইন পয়েন্টস অফ সামথিং, নট দ্য ডিটেলস। তার মানে সামারির মূল পার্টটা হচ্ছে যেটা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা হয়তো লিখি, কিন্তু লিখলেও কেন জানি খুবই কম মার্ক, পোর একটা মার্ক ক্যারি করছি। আর যারা তোমরা এই সামারি লেখার মধ্যে প্রবলেমে রয়েছে, আজকে ক্লাসটি তোমাদের জন্য, এবং এই ক্লাসটি করার পর তোমার সামারি লিখতে তোমার সুবিধা হবে এবং তুমি সহজেই লিখতে পারবে। লেটস সি, সামারি লেখার ক্ষেত্রে কিছু ওয়ার্নিং আমি দিই, যেটা একদম রিয়েলিটি, সেটা তোমরা আমি একদম ক্লিয়ারলি সহজে ব্যাখ্যা দিয়েছি। সেটা হচ্ছে, অনেকে আমরা সামারিকে না বুঝে মুখস্থ করি, বিভিন্ন প্যাসেজের সামারি আমরা মুখস্থ করি, কিন্তু পরীক্ষা যখন মুখস্থ কমন পড়ে না, তখন আমরা কি করি, প্যাসেজটার হুবহু কিছু লাইন তুলে দিয়ে সামারি লেখার চেষ্টা করি, যার ফলে কি হয় যে তোমার যে একটা স্কোর, এখানে ভালো একটা স্কোর পাওয়ার কথা, সেটা কিন্তু আসতেছে না। তবে কিছু কৌশল জানলেই কিন্তু তুমি সামারি রাইটিংয়ে খুব ভালো করতে পারবে। তার আগে একটু তোমাদের বলি, সামারি রাইটিংটা আসলে কেন করা হয়। সাপোজ যে কোনো আর্টিকেল বা যে কোনো প্যাসেজের সামারি তুমি করবে, কিন্তু কেন করবে? মূলত সামারি করার অনেকগুলো রিজন থাকতে পারে, কিন্তু অনেকগুলো রিজনের মধ্যে আমরা তিনটে রিজনকে আইডেন্টিফাই করেছি সামারি করার জন্য। নাম্বার ওয়ান, টু সাম আপ ইনফরমেশনস। যে প্যাসেজটার সামারি আমরা করব, তার প্রধান একটা কারণ হচ্ছে ওই প্যাসেজের ইনফরমেশনগুলোকে সাম আপ করা, দ্যাট মিনস তথ্যের সারসংক্ষেপ লেখার জন্য। আর একটা রিজন, 2 নাম্বার, টু প্রেজেন্ট ইনফরমেশন কনসাইসলি। ওই প্যাসেজের তথ্যগুলোকে সংক্ষিপ্তভাবে সেটা তুলে ধরা। আর 3 নাম্বার যেটা, টু রাইট দ্য মেইন এসেনশিয়াল পয়েন্টস উইদাউট এনি ডিটেলস এক্সপ্লেনেশনস। মানে হচ্ছে কোনো বিস্তারিত ব্যাখ্যা ছাড়াই প্রধান প্রয়োজনীয় পয়েন্টগুলো লেখার জন্য মূলত কিন্তু কি করা হয়, সামারি তৈরি করা হয়। এখন সামারি করার ক্ষেত্রে কেন আমার মার্ক ভালো আসছে না, তো আমরা দেখব সামারি করার ক্ষেত্রে যে জিনিসগুলো বর্জনীয় বা যে জিনিসগুলো তুমি একদমই করবে না বা লিখবে না, করা যাবে না। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সামারির ক্ষেত্রে সামারিতে কোনো প্রকার শিরোনাম বা হেডলাইন তুমি ব্যবহার করবে না। 2 নাম্বার, সামারি অনেক সময় প্রশ্ন করা হয় যে আমি কতটুকু লিখবো, আমি কি 1 পেজে লিখবো, 1.5 পেজে লিখবো। আসলে পেজ বা ওয়ার্ড দিয়ে ডিপেন্ড করে না সামারি। তবে তারপরও বোঝার ক্ষেত্রে আমরা বলে থাকি 3 ভাগের 1 ভাগ আমরা যে প্যাসেজটা পাবো, ওই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হচ্ছে সামারি লেখা উত্তম। তাহলে আমাদের মার্ক দেওয়ার ক্ষেত্রে আমরা মার্কটা ভালো একটা মার্ক পেতে পারি। আর 3 নম্বর যেটা সবচেয়ে আমরা সকলেই প্রায় করে থাকি, সেটা হচ্ছে প্যাসেজ থেকে আমরা হুবহু এখানে লেখার চেষ্টা করি, এবং আমরা সবসময় ডিসকারেজ করি যে হুবহু কোনো কিছু লেখা যাবে না। যদি তোমার ওই সেন্টেন্সটা লিখতে চাও, তাহলে ওই সেন্টেন্সের অন্তর্গত যে শব্দগুলো রয়েছে, সিনোনিমাস শব্দ ব্যবহার করার চেষ্টা করবে, বা যদি বাক্যটা কমপ্লেক্স থাকে তুমি সিম্পল করবে, বা যদি সিম্পল থাকে তুমি কমপ্লেক্স করে এভাবে চেঞ্জ করে তুমি কিন্তু বাক্যটাকে লিখতে পারো, কিন্তু তুমি কোনোভাবে প্যাসেজ থেকে হুবহু কোনো কিছু লিখবে না। এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নম্বরে যখন আমরা লিখি, অনেক সময় আমরা দেখেছি যে স্টুডেন্টরা আই থিঙ্ক, উই থিঙ্ক, এই ধরনের জিনিসগুলো, বা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আমরা বলে থাকি বাংলা গ্রামারে, যে আই, উই, ইউ, এই ধরনের শব্দ বর্জন করবে। তুমি সব সময় মনে রাখবে সামারি কিন্তু থার্ড পার্সন হয়ে তোমাকে লিখতে হবে। তো এরপর যদি 5 নাম্বারটা বলি, সামারি অনেক সময় বলি আমি কি 1 প্যারা লিখবো নাকি 1.5 প্যারা। ইটস নট লাইক 1 প্যারাতেই আমি লিখবো, মাঝখান দিয়ে অনেক সময় 3 লাইন লিখলাম, 2 লাইন লেখার জন্য একটু মাঝখানে গ্যাপ দিলাম। নো, তুমি 1 প্যারাতে সামারি লিখবে। এটা হচ্ছে কিন্তু প্রথম একটা প্যারামিটার সামারি রাইটিংয়ের ক্ষেত্রে। তারপর 5 নাম্বারটা যদি বলি, যেটা আমরা করে থাকি, যে এখানে বলছি প্যাসেজের বাইরে কোনো ব্যক্তিগত মতামত
বা মন্তব্য কিন্তু এখানে করা যাবে না, বা একই জিনিস রিপিট করা যাবে না। সো রিপিটেশন ইজ নট অ্যালাউড, ইজ সো কল ইন রাইটিং সামারি। আর মনে রাখবে 7 নম্বরে প্যাসেজে, অর্থাৎ যে রাইটার যিনি প্যাসেজটা লিখেছেন তার যে দৃষ্টিভঙ্গি, তোমার দৃষ্টিভঙ্গি কিন্তু তার দৃষ্টিভঙ্গি হইতে হবে। অর্থাৎ প্যাসেজে উল্লিখিত রাইটারের দৃষ্টিভঙ্গি হবে তোমার দৃষ্টিভঙ্গি। তো এটা হচ্ছে 7 নাম্বার। আর 8 নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো আমরা চেষ্টা করব যে কোনো অপ্রয়োজনীয় অংশ সেন্টেন্সের সাথে রিলেটেড, যেমন হতে পারে এক্সাম্পল দেওয়া থেকে, বা ডিটেলস এক্সপ্লেনেশনস, প্রভার্বস হতে পারে, ম্যাটাফর হতে পারে, সিমিলি হতে পারে, এগুলো বর্জন করে মূল ভাবটা চিহ্নিত করে সেটা লেখার জন্য। তবে এরকম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এক্সাম্পলটা না দিলে কেন জানি সামারি মানে মূল ভাবটা আসতেছে না, সেক্ষেত্রে যেটুকু দরকার তুমি সেটুকুই তুলে ধরার চেষ্টা করবে। আর আমরা এখন দেখব যে এগুলো যা দেখেছি ছিল বর্জনীয়। এখন আমরা লিখবো তাহলে কিভাবে। সো আমরা লিখেছি ইন হাউ টু রাইট সামারি। তবে এটা সত্য, যে কোনো একটা স্ট্যান্ডার্ড সামারি লিখতে গেলে তোমাকে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন তোমাকে মেনে চলতেই হবে, এবং কিছু কৌশল তুমি যদি জানো যে কিভাবে পড়লে আমি ইনফরমেশনগুলো পেতে পারি, তাহলে কিন্তু তুমি সহজে সামারিটা লিখতে পারবে। এই জন্য তোমাদের যে কাজটা করতে হবে, দেখো 1 নাম্বার লিখেছি আমরা, রিড দ্য প্যাসেজ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। প্যাসেজটাকে একটু বারবার পড়ার চেষ্টা করবে। বারবার কেন পড়ার চেষ্টা করবে? 2 নম্বরে সেটার ব্যাখ্যা দিয়েছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ, যাতে তুমি প্যাসেজটা ভালো মতো বুঝতে পারো যে প্যাসেজের মূল ভাবটা এখানে কি নিয়ে, বুঝতে পারো যে কি নিয়ে লেখা হয়েছে এবং মূল ভাবটা এখানে কি। এবং মূল ভাব বোঝার জন্য যখন তুমি পড়বে প্যাসেজটা, তো ওই প্যাসেজের মধ্যে দেখবা কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেখানে বলছে কি ওয়ার্ডস, বা কিছু কিছু মেইন পয়েন্টস, বা টপিক যে সেন্টেন্সগুলো, বা যে সেন্টেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সেন্টেন্সগুলো যদি দাগায় রাখবে, তাহলে পরে তুমি সামারি করতে যাবে তোমার সুবিধা হবে। এবং আরেকটা ভুল যে কাজটা করি, আমরা সামারির আউটলাইন বা কি লিখতে যাচ্ছি ওটা পুরোটাই রেডি না করে আমরা লেখা শুরু করে দিই। এই জন্য আমরা বলেছি মেক অ্যান আউটলাইন টু ফর্ম আ সামারি অফ দ্য প্যাসেজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন লিখবে, লেখার ক্ষেত্রে মনে রাখবে, ট্রাই টু রাইট ইন সিম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ইংলিশ। খুব সহজ সরল ইংরেজি ভাষায় লেখার চেষ্টা করবে। এবং আরেকটা যেটা হয়, এখানে এখানে যে জিনিসটা রিপিট করছি, 6 নাম্বারে খেয়াল করবে, এখানে লিখেছে যে প্যাসেজের যে মূল কথাগুলো ঠিক রেখে তুমি কিন্তু ওই মূল কথাগুলো নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে তুমি লিখতে পারো, সেই ক্ষেত্রে নো প্রবলেমস। আর একটা হয়, প্যাসেজ যখন আমরা লিখি, প্যাসেজ লেখার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন থাকে যে আমি কোন টেন্সে ব্যবহার করব। মনে রাখবে এটা শর্ট টেকনিক, সেটা হলো প্যাসেজটা প্রেজেন্ট পাস্ট যেটাই থাকুক না কেন, সবসময় মনে রাখবে সামারি লেখার ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করাই উত্তম, এবং একই টেন্স ব্যবহার করবে, মিক্স প্যাটার্নের টেন্স আমরা ব্যবহার করব না। আরেকটা যেখানে আছে 8 নাম্বারটা, যেটা অনেক সময় দেখবে আমরা অনেক করি না, কিন্তু এটা করা উত্তম, কারণ সামারিতে যত বাক্য না লিখে যদি সহজ বাক্য তুলে ধরা যায় তাহলে কিন্তু উত্তম। সেক্ষেত্রে সেন্টেন্স কানেক্টরসের প্রয়োগ কিন্তু তুমি করতে পারো, তাহলে তোমার একাধিক বাক্যগুলো এক বাক্যে চলে আসবে। এজন্য সেন্টেন্স কানেক্টরসের ব্যবহার খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো লাস্ট আরেকটা বলবো যে সামারি লেখার জন্য প্যাসেজ তুমি যখন পড়বে, প্যাসেজ পড়ার ক্ষেত্রে 2টা কোয়েশ্চেন মাথায় রাখবে, হাউ অ্যান্ড হোয়াই। তিনি কী লিখেছেন, তিনি কীভাবে লিখেছেন, তিনি কেন লিখেছেন। যখন এই প্রশ্নগুলো তুমি করবে, দেখবে তোমার প্যাসেজের মধ্যে মূল ভাবটা চলে আসবে এবং তোমার সামারি লেখা সহজ হবে। এর মধ্যে তোমাদের আমি একটা স্যাম্পল প্যাসেজ দেখাচ্ছি। দেখো একটা প্যাসেজ এখানে রয়েছে। সো ওভারঅল ভালোই বড় রয়েছে প্যাসেজটা। এই প্যাসেজটা আমরা সামারি করব। তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে প্যাসেজটাকে পড়তে হবে, পরে আমি কী করব, বোঝার চেষ্টা করব, তারপর আমি আন্ডারলাইন করব, আন্ডারলাইন করার পর একটা আমি আউটলাইন তৈরি করব, তারপর আমি সেটা লিখব। আর এই ক্ষেত্রে দেখো আমি এই প্যাসেজে তোমাদের সুবিধার্থে আমি কিছু কিছু শব্দ দাগিয়েছি, যেমন মাই নেম ইজ ম্যারিগো, যাকে নিয়ে লিখতে যাব, ম্যারিগো সম্পর্কে। সে থাকে কোথায়? স্ট্রিটে। তার বাবা মা রয়েছে কিন্তু তারা আলাদা থাকতেছে, যার কারণে সে কী করে? স্ট্রিটে থাকতেছে। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, সে কী কাজগুলো করতো, তারপর কাজগুলো করতে সিরিয়াস ইনফেকশন, অসুস্থ হয়ে যেত। এবং সে কোথায় কাজ করতো, কেন কাজ করতো? খাবারের জন্য কাজ করতো, থাকার জন্য কাজ করতো। ঠিক আবার এখানে আমরা নিচের দিকে লিখেছি যে অন্যান্য বাচ্চাদের মতো তারও স্বপ্ন রয়েছে, সে একটা বাসায়, নিজের বাসায় থাকবে, এবং সে সবসময় যদি ক্ষুধার্ত থাকে, এখান থেকে সে। এখন এই পুরো জিনিসটাই আমি স্যাম্পল আনসারে এখানে উল্লেখ করেছি, তোমাদের জন্য আমি একটু পড়ছি। দেখা আছে, Amerigo is a street boy
who is abandoned by his parents. He has to work hard to earn his bread and butter. And while working hard, he sometimes falls sick. But he hardly managed to earn enough. He wants to live in his own home and sleep there in peace. তোমরা একটু খেয়াল করবা বাক্যটাকে কিন্তু সব প্রেজেন্ট সেন্সেই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর আর একদিনেই কিন্তু আসলে এই সামারি রাইটিংয়ে তুই যে প্রো হবে এমনটাও কিন্তু না, এটার জন্য দরকার প্র্যাকটিস। আর ঠিকঠাক মতো যদি তুমি আমাদের কোন জিনিসগুলো লেখা যায় না বা শুরু করতে হয় কীভাবে, যে গাইডলাইনগুলো আমি এখানে উল্লেখ করলাম, তুমি যদি ফলো করতে পারো, ঠিক দেখবে তুমি একদিন খুব ভালোভাবে সামারি লিখতে পারবে এবং ইন্টারমিডিয়েটে তোমার সামারি থেকে ভালো একটা স্কোর তুমি করতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওর জন্য তোমাদের আবার ইনভাইটেশন থাকলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।